সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব সংসদ ভেঙে দেওয়ার আবেদন রাষ্ট্রপতির কাছে, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে জ্বালানি সংকটে পোশাক খাত যখন ধুঁকছে, তখন বিএনপি সরকার কার স্বার্থে কাজ করছে, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব নিষ্পাপ শিশুদের রক্ত ডক্টর ইউনূসের হাতে, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে খাগড়াছড়িতে ছাত্রলীগের নবগঠিত কমিটির সবার নামে গাইবি মামলা, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব নাস্তার বিল লাখ টাকা, বিজ্ঞপ্তির আগেই ভাইভা, জুলাই জাদুঘরে ফারুকীর এলাহি কাণ্ড, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব আওয়ামী লীগ নেতাদের জামিন শুরু, এবার জামিন পেল হত্যা মামলার আসামি কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি রাফি, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ঢাবিতে জুলাই হামলার অভিযুক্ত ছাত্রলীগ কর্মী আটক, পুলিশে সোপর্দ, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব জাতির কাছে দেওয়া সংস্কারের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হচ্ছে সরকার, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। দেশের বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় এক নজিরবিহীন আইনি লড়াই শুরু হয়েছে। সুপ্রিম কোর্ট সচিবালয়ে রহিতকরণ আইন ২০২৬ প্রণয়নের মাধ্যমে বিচার বিভাগকে নির্বাহী বিভাগের অনুগত করার অভিযোগ তুলে বর্তমান জাতীয় সংসদ ভেঙে দেওয়ার দাবিতে মহামান্য রাষ্ট্রপতির কাছে লিখিত আবেদন করা হয়েছে। রবিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান মামুন এই চাঞ্চল্যকর আবেদনটি জমা দেন। আবেদনে বলা হয়েছে, রাষ্ট্রের ৩টি মৌলিক স্তম্ভের একটি হল বিচার বিভাগ। সংবিধানের ৭ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ এমন কোনো আইন করতে পারে না যা রাষ্ট্রের মৌলিক কাঠামো ধ্বংস করে। কিন্তু নতুন এই রহিতকরণ আইনের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয়কে বিলুপ্ত করে এর প্রশাসনিক নিয়ন্ত্রণ সরাসরি আইন মন্ত্রণালয়ের হাতে তুলে দেওয়া হয়েছে। আইনজীবী মামুন একে বিচার বিভাগের হৃৎপিণ্ড উপড়ে ফেলার সাথে তুলনা করেছেন। আবেদনে অত্যন্ত গুরুতর একটি আশঙ্কার কথা তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, প্রশাসনিক নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের অধীনে থাকলে আমলারা সারা দেশে বিচারক ও ম্যাজিস্ট্রেটদের ওপর প্রভাব বিস্তার করার সুযোগ পাবেন। এমনকি পছন্দের আসামিদের জামিন বা রায় নিজেদের পক্ষে নিতে বিচারকদের ব্ল্যাকমেইল করার মতো জঘন্য নজির তৈরি হতে পারে বলে আইনজীবী আশঙ্কা প্রকাশ করেছেন। আইনজীবী তার আবেদনে বিশ্ব রাজনীতির উদাহরণ টেনে বলেন, এমনকি ইসরায়েলের সংসদও তাদের বিচার বিভাগের স্বাধীনতা ধ্বংস করেনি, যার ফলে সেখানে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির বিচার চলছে। অথচ বাংলাদেশের সংসদ সরাসরি আইন করে বিচার বিভাগকে মন্ত্রণালয়ের অধীনস্থ করে পৃথিবীর ইতিহাসে এক জঘন্য ও খারাপ নজির সৃষ্টি করেছে বলে দাবি করা হয়েছে। বর্তমান জাতীয় সংসদকে রাষ্ট্রের মৌলিক কাঠামো রক্ষায় অযোগ্য ঘোষণা করে অবিলম্বে তা ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করতে রাষ্ট্রপতির কাছে বিনীত প্রার্থনা জানানো হয়েছে। আবেদনে স্পষ্ট করে বলা হয়েছে যে সুপ্রিম কোর্ট সচিবালয় ছাড়া বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারবে না, যা সরাসরি সংবিধানের চেতনার পরিপন্থী। বাংলাদেশের তৈরি পোশাক খাত এই মুহূর্তে যে সংকটের মধ্যে আছে সেটা নিয়ে ভাবলেই যে কারো বুক ভারী হয়ে আসার কথা। আশুলিয়ার একটা কারখানায় 10 ঘন্টার মধ্যে 5 থেকে 7 ঘন্টা বিদ্যুৎ নেই। জেনারেটর চালাতে ডিজেল লাগবে, কিন্তু ডিজেল পেতে পাম্পে পাম্পে ঘুরতে হবে ঘন্টার পর ঘন্টা। মাসের জ্বালানি খরচ 15 লাখ থেকে 1 লাফে 30 লাখে উঠে গেছে। এর মধ্যে তুলার দাম বেড়েছে, পরিবহন খরচ বেড়েছে, বিদেশি বায়াররা বাড়তি দাম দিতে রাজি নয়। বিজিএমএ বলছে উৎপাদন সক্ষমতা গড়ে 25 থেকে 30% কমে গেছে। গত মার্চে রপ্তানি কমেছে গত বছরের একই মাসের চেয়ে 19%। এই পরিস্থিতিতে দেশ চালাচ্ছে যে সরকার, তাদের কার্যকলাপ দেখলে বোঝা দুষ্কর যে তারা আসলে এই সংকট সমাধান করতে চায় কিনা, নাকি সংকটটাকে বাঁচিয়ে রেখে সুবিধা নেওয়াটাই তাদের কাজ। এই বছরের 12 ফেব্রুয়ারি নির্বাচনের কথা মনে আছে নিশ্চয়ই। দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো সেই নির্বাচনে ছিল না, সাধারণ মানুষ ভোট দিতে যায়নি, কিন্তু সেই নির্বাচনের মাধ্যমে বিএনপি এখন ক্ষমতায়। একটা দল যেটা জন্ম হয়েছিল সেনানিবাসে, যেটা গড়ে উঠেছে দুর্নীতি আর সন্ত্রাসকে আঁকড়ে ধরে, সেই দলের নাম সর্বস্ব মন্ত্রিসভা এখন কোটি মানুষের জীবন নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে।
জ্বালানি সংকটের কথা বলতে গেলে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত বলেছেন, ফুয়েল ক্রাইসিস তাৎক্ষণিকভাবেই সমাধান করে দেওয়া হয়েছে। এই কথাটা পরে হাসবেন না কাঁদবেন ঠিক বোঝা যাচ্ছে না। যে সংকটে হাজারো কারখানার উৎপাদন 30% কমে গেছে, রপ্তানি 19% পড়ে গেছে, শ্রমিকদের বেতন দেওয়া নিয়ে মালিকদের দুশ্চিন্তায় আছেন, সেই সংকট তাৎক্ষণিকভাবে সমাধান হয়ে গেছে, এই দাবি করতে একটুও লজ্জা লাগে না। ফুয়েল কার্ড দেওয়া হচ্ছে, 1000 কারখানা আবেদন করেছে, বিপিসির সঙ্গে ট্যাগ করে দেওয়া হয়েছে। এগুলো শুনতে ভালো লাগে, কিন্তু বাস্তবতা হলো এই সংকটের শিকড় অনেক গভীরে। ডলার সংকট, বিদেশি মুদ্রার রিজার্ভের হাল, তেল গ্যাস কয়লা আমদানির জন্য প্রয়োজনীয় অর্থের যোগান কোথা থেকে আসবে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বছরের শেষ প্রান্তিতে সত্যিই চালু হবে কিনা, এই প্রশ্নগুলো কোনো সহজ জবাব। ট্রাম্প প্রশাসনের বাড়তি শুল্কের চাপ আগে থেকেই ছিল, তার উপর এই জ্বালানি সংকট এসে পড়েছে। টানা 8 মাস ধরে রপ্তানি কমেছে। এই সময়টার দরকার ছিল একটা সরকার যেটা সত্যিকার অর্থে কাজ করতে জানে, কূটনৈতিক দর কষাকষিতে পারদর্শী এবং দেশের অর্থনীতির স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। বিএনপি সরকার সেই মানদণ্ডের ধারের কাছেও নেই। একটা দল যেটার বৈধতায় প্রশ্নবিদ্ধ, যেটা জনগণের ম্যান্ডেট ছাড়াই ক্ষমতায় এসেছে, সেই দলের কাছে লাখো শ্রমিকের ভবিষ্যৎ জিম্মি হয়েছে। এটাই বোধহয় এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় সংকট। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে ছাত্রলীগের পোস্টার লাগানো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা চলছে। রোববার গভীর রাতে পোস্টারগুলো লাগানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সোহরাওয়ার্দী। বিশ্ববিদ্যালয়ের কলা ঝুপড়ি, পুরাতন আইইআর, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স, ছবি ল্যাবরেটরি, স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন দেয়ালে এসব পোস্টার দেখা যায়। এতে ফ্যাসিস্ট নয়, বাংলাদেশের আর্টিস্ট শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, নিষিদ্ধ নগরীতে নিষিদ্ধ তুমি, নিষিদ্ধ ভালোবাসায় আসক্ত আমি, রাজবন্দীদের মুক্তি ও সকল রাজনৈতিক কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, নিষ্পাপ শিশুদের রক্ত ডক্টর ইউনূসের হাতে, পুলিশ হত্যার বিচার চাই, আওয়ামী লীগ আছে এবং থাকবে, জয় বাংলা। নিষিদ্ধের শিকলে জন্মদাতার দল, গণতন্ত্র হত্যার নীলনকশা ও বিএনপির রাজনীতির অন্তিম যাত্রা। বাংলাদেশের শিশুরা হামে নয় মরছে ষড়যন্ত্রকারীদের দীর্ঘমেয়াদী মেটিকুলাস ডিজাইনে। জাগো বাংলাদেশ, এই ষড়যন্ত্র রুখে দাও, না হয় আরও বিপদ সন্নিকটে লেখা দেখা যায়। এসব পোস্টারের নিচে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ লেখা রয়েছে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক কলা ঝুপড়ির এক দোকানি বলেন, আমি সকাল 10টার দিকে দোকানে এসে দেখি দেয়ালে ছাত্রলীগের একটা পোস্টার লাগানো রয়েছে, আর একটি পোস্টার অর্ধেক ছেঁড়া। পরে শিক্ষার্থীরা ঝুপড়ির বাকি সব পোস্টারগুলো ছিঁড়ে ফেলেন। এ বিষয়ে জানতে চাইলে চাকসু এজিএস আইয়ুবুর রহমান তৌফিক বলেন, সম্প্রতি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। তারা পোস্টারিং ও গুপ্ত তৎপরতার মাধ্যমে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটানোর অপচেষ্টা চালাচ্ছেন। যেহেতু সংগঠনটি আইনত নিষিদ্ধ এবং শিক্ষার্থীরা ইতিমধ্যে তাদের ক্যাম্পাস থেকে প্রত্যাখ্যান করেছে, তাই এ ধরনের কার্যক্রমকে শিক্ষার্থীরা ইতিবাচকভাবে নিচ্ছেন না। চাকসুর কোনো নির্বাহী ক্ষমতা না থাকায় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আনা হয়েছে। ক্যাম্পাসে এ ধরনের কার্যক্রমে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানায়। শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, একটি সংগঠন নিষিদ্ধ হওয়ার পরও যদি তারা কার্যক্রম চালিয়ে যায়, তবে একজন ছাত্র সংগঠনের প্রতিনিধি হিসেবে আমি আমার অবস্থান থেকে প্রতিবাদ চালিয়ে যাব। তবে আমি মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরু থেকেই কঠোর অবস্থান নিলে এবং যথাযথ বিচার নিশ্চিত করা হলে নিষিদ্ধ সংগঠনের সদস্যরা এমন কার্যক্রম পরিচালনা করতে সাহস পেত না। শাখা ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ বলেন, আগেও ছাত্রলীগের কার্যক্রমের বিষয়ে অভিযোগ নিয়ে আমরা প্রক্টর অফিসে গিয়েছিলাম, প্রক্টর সহ বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রভিসিকে অবহিত করেছিলাম। তবে প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি, বরং তাদের কাছে বিষয়টি নিয়ে এক ধরনের নির্বিকার মনোভাব লক্ষ্য করা গেছে। পারভেজের অভিযোগ, প্রশাসনের এই নিষ্ক্রিয়তার সুযোগে ছাত্রলীগের গোপন থাকা সদস্যরা বিভিন্ন ধরনের নাশকতার পরিকল্পনা করছে, যারা একটি অংশ আজকে ঘটনার মাধ্যমে প্রকাশ পেয়েছে। তিনি আরও বলেন, এ বিষয়ে আমরা কর্মসূচি দেওয়ার কথা ভাবছি, তবে তার আগে আবারও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যাব এবং প্রশাসক কী পদক্ষেপ নেয় তা দেখে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করব আমরা। এদিকে খাগড়াছড়িতে রাজনৈতিক প্রতিহিংসার এক নতুন নজির স্থাপিত হয়েছে। কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত না থাকার পরেও নবগঠিত জেলা ছাত্রলীগের 39 জন নেতার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করেছে পুলিশ।
এই ঘটনাকে কেন্দ্র করে পার্বত্য জেলাটিতে এখন চরম উত্তেজনা বিরাজ করছে। শনিবার খাগড়াছড়ি সদর থানার উপপরিদর্শক বাদশা বুলবুল বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলায় নবগঠিত জেলা কমিটির সভাপতি মোহাম্মদ মনির হোসেন, সাধারণ সম্পাদক জিতজয় ত্রিপুরা ও জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শুভমঙ্গল চাকমা সহ 40 জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও 20-30 জনকে আসামি করা হয়েছে। পুলিশের দাবি, আসামিরা রাষ্ট্রবিরোধী কার্যক্রম ও অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছিল। তবে নেতাকর্মীদের দাবি, গত 21 এপ্রিল কমলছড়ির একটি সাধারণ জমায়েতকে কেন্দ্র করে এই ষড়যন্ত্রমূলক মামলা সাজানো হয়েছে। কোনো ধরনের সহিংসতা ছাড়াই কেবল রাজনৈতিক পরিচয়ের কারণে এই হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন রাজপথ কাঁপানো হুঙ্কার দিয়েছেন। তিনি বলেন, থানায় মামলা হোক, মিছিলে হামলা হোক, তবুও বলবো আমরা জয় বাংলার লোক। সাদ্দাম হোসেন অবিলম্বে সকল ভুয়া মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে হুঁশিয়ারি দেন যে এই হয়রানির সাথে জড়িত সবাইকে আজ অথবা কাল জবাবদিহি করতেই হবে। খাগড়াছড়ি সদর থানার ওসি কায়েক ইসলু মামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এদিকে 16 এপ্রিল কমিটি ঘোষণার পর থেকেই নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। খাগড়াছড়ি ছাত্রলীগের পক্ষ থেকে বলা হয়েছে, মিথ্যা মামলা দিয়ে রাজপথের সৈনিকদের মনোবল ভাঙা যাবে না। এদিকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর নির্মাণ প্রকল্পকে কেন্দ্র করে সাবেক সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকের আমলে ব্যাপক অনিয়ম ও অর্থ লুটপাটের অভিযোগ উঠেছে। শত কোটি টাকার এই প্রকল্প এখন আলোর মুখ না দেখলেও নিয়োগ জালিয়াতি ও আপ্যায়নের নামে লাখ লাখ টাকা ব্যয়ের উৎসবে মেতেছিলেন সংশ্লিষ্টরা। অনুসন্ধানে জানা গেছে, গত 28 জানুয়ারি 96টি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের অন্তত 2 দিন আগেই অর্থাৎ 26 জানুয়ারি থেকে গোপনে প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া শুরু হয়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে রাত 12টা পর্যন্ত এই গোপন ভাইভা চলছে। এমনকি চাকরি প্রার্থীদের কাছ থেকে 13 লাখ টাকা করে ঘুষ চাওয়ার অভিযোগও উঠেছে। প্রকল্পের হিসাব অনুযায়ী মাত্র 6 মাসে আপ্যায়ন ও নাস্তার বিল বাবদ 1,02,00,000 টাকার বেশি খরচ দেখানো হয়েছে, যার দিনে গড়ে প্রায় 56,000 টাকা। এর মধ্যে মোহাম্মদপুরে একটি ছোট রেস্টুরেন্টের নামে একদিনে 1,43,000 টাকার নাস্তার বিল করা হয়েছে। যদিও ওই রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে একদিনে এত টাকার খাবার দেওয়ার সক্ষমতা তাদের নেই। নিয়োগ প্রক্রিয়া নিজের নিয়ন্ত্রণে রাখতে মোস্তফা সরোয়ার ফারুকী নিজের পছন্দের ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া টেন্ডার ছাড়াই আসবাবপত্র, গ্যাজেট কেনা এবং বাজার দরের চেয়ে কয়েক গুণ বেশি বিল ভাউচার জমা দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। গ্যালারি সংস্কার ও বাউন্ডারি নির্মাণের নামেও কোটি কোটি টাকা তছরুফের অভিযোগ উঠেছে। জাদুঘর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের আপত্তি সত্ত্বেও ফারুকীর চাপে জনবল কাঠামো বিশাল করার পরিকল্পনা করা হয়েছিল। এমনকি ভিআইপিদের একদিনের আপ্যায়ন ও ইন্টারনেট বিল দেখানো হয়েছে প্রায় 30 লাখ টাকা। সরকারি বিধিমালার তোয়াক্কা না করে প্রকল্পের অর্থ নয়ছয় করার এই ঘটনায় ক্ষুব্ধ সংশ্লিষ্ট মহল। যদিও জাতীয় জাদুঘর ও জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওহাব এসব অভিযোগ অস্বীকার করেছেন। তবে সিসিটিভি ফুটেজ ও ভুক্তভোগী প্রার্থীদের বক্তব্যে অনিয়মের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। সাবেক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর সঙ্গে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক প্রতিনিধি দল। মঙ্গলবার দুপুরে সংসদ ভবনে চিফ হুইপের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইইউ প্রতিনিধি দল জুলাই সনদ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে নাহিদ ইসলাম সরকারের ধীরগতি ও ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। জাতির কাছে দেওয়া সংস্কারের প্রতিশ্রুতি রক্ষা করতে সরকার ব্যর্থ হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। বৈঠকে ইইউ প্রতিনিধি দল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ পর্যবেক্ষণ প্রতিবেদন নাহিদ ইসলামের কাছে হস্তান্তর করে। ইইউ প্রতিনিধিদের নাহিদ ইসলাম জানান, জুলাই অভ্যুত্থানে জনগণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল সেই কাঙ্ক্ষিত প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত সংস্কারের লক্ষ্যে এনসিপি সংসদের ভেতরে এবং বাইরে সংগ্রাম চালিয়ে যাবে। ইইউ নির্বাচনী পর্যবেক্ষক মিশনের প্রধান ইভারস আইজপসের নেতৃত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন মিশরের উপপ্রধান বাইবা জারিনা, উপপ্রধান পর্যবেক্ষক ইন্টারলেইস লিগ্যাল অ্যানালিস্ট ইরিনি মারিয়া গুয়োনারি এবং রাআন ইসলাম। এ সময় নাহিদ ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য এমপি অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিন এবং দলের যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন মোহাম্মদ।